ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, আমরা এখন একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা জাস্ট রিসেন্ট আইপিও এসছে এবং কোম্পানিটা কিন্তু আইপিও আসার পর থেকে রকেট হয়ে ছুটেছে। তো ফ্রাইডেতে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ভালো একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা গেছে। এই কোম্পানিটা প্রায় 10% কিন্তু কারেকশন হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই জায়গায় দাঁড়িয়ে কী করা উচিত সেটা নিয়ে আলোচনা করব। আর আমি সবসময় বলি যে কোনো কোম্পানি যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, কোম্পানি কিন্তু আপনি আগে কি করবেন, আগে বিজনেস দেখতে হবে। যদি কোম্পানির বিজনেস ঠিকঠাক থাকে তাহলে কোম্পানি যা কিছু আসুক না কেন, যতই ঝড় আসুক, কোম্পানি কিন্তু নিজের জায়গায় স্টিল থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা ইনভেস্টার বা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি, তারা কিন্তু এরকমভাবেই কোম্পানি পিক করতে হবে যে কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং এবং বিজনেস মডেল স্ট্রং, যে লং টার্ম ধরে চলবে। ঠিক আছে? তো যাদের কাছে এই কোম্পানিটা আছে আইপিওর থেকে, তারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে আপনাদের কাছে আইপিওটা কত কোয়ান্টিটি আছে, আইপিও থেকে কত কোয়ান্টিটি আছে বা নতুন কোনো এডিশন করেছেন কিনা। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, অর্থাৎ IREDA। দেখুন, কোম্পানিটা যদি আমরা ফ্রাইডে দেখি, ফ্রাইডে কিন্তু কোম্পানিটা 10% লোয়ার সার্কিট মেরেছে। ঠিক আছে, চারটা দেখুন, নিচে খুলেছিল, তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে এবং লোয়ার সার্কিট মেরেছে। লোয়ার সার্কিট কিন্তু আপ হয়নি। তাহলে মন্ডেতে কি হতে পারে? মন্ডে কি লোয়ার সার্কিট মারবে? তাহলে কি করব? কোম্পানিটা কি সেল করে দেবো যাদের কাছে রয়েছে, বা কোম্পানিটা কি বাই করব? আজকে 10%, ফ্রাইডেতে 10% পড়েছে। দেখুন স্যার, আমি সবসময় বলি যে আপনি যেই কোম্পানি কিনুন না কেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস, সেই কোম্পানির কিন্তু আগে স্যার বিজনেস দেখবেন যে কোম্পানির বিজনেসটা কী। কোম্পানির বিজনেস যদি লং টার্ম সাস্টেন হয়, তো কোম্পানি এখান থেকে আরও 10%, আরও 20%, আরও 30% কারেকশন হোক না কেন, আপনি নিচে এসে বাই অন ডিপ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন। চলুন আগে আমরা কোম্পানিটার বিজনেস দেখে নিই, কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে এবং কোম্পানিটার কী বিজনেস আছে। দেখুন, আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি, তাহলে বিজনেস দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি এবং কোম্পানিটা 1987 থেকে কাজ করছে এবং মিনি রত্ন ক্যাটাগরির অন্তর্গত। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে এই কোম্পানিটার ওনার এবং পুরো কন্ট্রোল করছে কি মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। তাহলে মোটামুটি কোম্পানিটার যে নাম, সেই নাম এবং কোম্পানিটার যে কোম্পানিটাকে চালাচ্ছে সেটার নাম দেখলাম। দেখুন, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিনিউয়াল সেক্টরে তাহলে বোঝা যাচ্ছে কোম্পানিটা কাজ করছে। তো রিনিউয়াল সেক্টরে কোম্পানিটা কী কাজ করছে এবার হচ্ছে সেটা দেখার বিষয়। দেখুন, কোম্পানিটা কি, কোম্পানিটা দেখুন রিনিউয়েবল সেক্টরকে প্রমোটিং করার জন্য বা ডেভেলপমেন্ট করার জন্য কী করছে, কোম্পানিটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে। কাদের দিচ্ছে? যেই সব কোম্পানিগুলো রিনিউয়েবল সেক্টরে কাজ করছে সেই সব কোম্পানিগুলোকে কিন্তু এই কোম্পানিটা IREDA, এই কোম্পানি কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে রিনিউয়েবল সেক্টরকে আরও ডেভেলপমেন্ট করার জন্য। তাহলে এই কোম্পানিটা হচ্ছে কি? কোম্পানিটা হচ্ছে একটা NBFC কোম্পানি। তাইলে আমরা দেখলাম যে কোম্পানিটা হচ্ছে NBFC কোম্পানি এবং কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোকে ফাইন্যান্স প্রোভাইড করছে। তাহলে এখন জাস্ট রিনিউয়েবল সেক্টরের কিন্তু জাস্ট শুরু। রিনিউয়েবল সেক্টর বলতে সোলার এনার্জি বলুন, উইন্ড এনার্জি বলুন, হাইড্রো এনার্জি বলুন, এই সব সেগমেন্টে কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন জাস্ট এই সেক্টরের অর্থাৎ রিনিউয়েবল সেক্টরের জাস্ট কিন্তু পথ চলা শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা কিন্তু লং টার্ম ধরে বিজনেস করবে। অ্যাটলিস্ট তো ধরে রাখুন মিনিমাম 20 থেকে 25 বছর, 30 বছর কোম্পানিটা বিজনেস করবে। ঠিক আছে, কারণ গভর্নমেন্ট কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে হচ্ছে মিনিমাম 50% হচ্ছে এই রিনিউয়েবল সেক্টর থেকে হচ্ছে বিদ্যুৎ তৈরি করা, এবং 2070-এর মধ্যে কিন্তু পুরোপুরি হচ্ছে কার্বন মুক্ত করতে চাইছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে সেক্টরটা, এই সেক্টরটা অর্থাৎ রিনিউয়েবল সেক্টরটা কিন্তু লং টার্ম ধরে চলবে। আর রিনিউয়েবল সেক্টর যদি লং টার্ম ধরে চলে, তাহলে এই কোম্পানিটাও কিন্তু লং টার্ম ধরে ফাইন্যান্স প্রোভাইড করবে। আর রিসেন্টলি দেখা গেছে কোম্পানিটা কিন্তু একের পর এক কিন্তু তার বিজনেসে অ্যাডিশন করছে। দেখুন, গভর্নমেন্ট প্রথমে কী করলো, PM কুসুম যোজনা হচ্ছে একটা কী করলো, লঞ্চ করলো, যেখানে যার আন্ডারে কিন্তু সোলার রুপটপ, অর্থাৎ আপনি চাইলে কিন্তু PM কুসুম যোজনার আন্ডারে কিন্তু সোলার রুপটপ হচ্ছে আপনি আপনার বাড়িতে পাওয়ার জেনারেট করার জন্য কিন্তু আপনি নিতে পারেন। তো PM কুসুম যোজনায় কিন্তু হচ্ছে গভর্নমেন্ট বলছে কি, IRDA বলছে যে আমরা যারা এই জিনিসটা করতে চাইছে, PM কুসুম যোজনার আন্ডারে যে রুপটপ বা সোলার এনার্জির কথা বলছে,
যারা করতে চাইছে তাদেরকে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করবে, ঠিক আছে? তাহলে একটা রিটেল লোকও কিন্তু, মানে রিটেল ডিভিশনের লোকও কিন্তু হচ্ছে এই ফ্যাসিলিটি কিন্তু পিএম কুসুম যোজনার আন্ডারে পাবে এবং তারকে ফাইন্যান্স প্রোভাইড করবে IRDA যদি সে চায়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার বিজনেসটা কিন্তু টোটাল দেখতে পাচ্ছেন তো আমূল পরিবর্তন করেছে। কারণ রিটেল সেগমেন্টে যত লোন প্রোভাইড করবে তত কিন্তু ফল্ট হওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে? আর সেখান থেকে কিন্তু লাভটাই হচ্ছে সবচেয়ে বেশি। তো যার জন্যে কিন্তু আজকে যদি আমি ব্যাঙ্কিং সেক্টর দেখি, দেখুন যতগুলো গভর্নমেন্ট অথরাইজ ব্যাঙ্ক রয়েছে না, সবকটা কিন্তু বড় বড় কোম্পানিকে লোন দিচ্ছে, ঠিক আছে? তারা কিন্তু লোন কী করে রিকভারি করবে সেটা কিন্তু চিন্তাভাবনা করে না, যার জন্য আজকে সরকার সাপোর্টেড ব্যাঙ্কগুলোর অবস্থা এরকম। আর যদি আপনি প্রাইভেট ব্যাঙ্কগুলো দেখেন, HDFC দেখুন রিটেল সেগমেন্টে জোর দিচ্ছে, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক দেখুন রিটেল সেগমেন্টে জোর দিয়েছে, ICICI ব্যাঙ্ক দেখুন রিটেল সেগমেন্টে জোর দিচ্ছে। তারা কিন্তু ভরে ক্রেডিট কার্ড দিচ্ছে, ভরে রিটেল লোকদের তারা লোন প্রোভাইড করছে, যেখান থেকে কিন্তু আরামসে হচ্ছে রিকভারি করা সম্ভব। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও সেই সেগমেন্টেই কিন্তু কাজ শুরু করেছে, ঠিক আছে? তার পাশাপাশি IRDA এর CMD কিন্তু আরেকটা হচ্ছে ডিসিশনের কথা জানিয়েছে, যেখানে কিন্তু তারা বলছে MSME সেগমেন্টে অর্থাৎ ছোট বিজনেস কোম্পানি যেগুলো আছে তারা যদি রিনিউয়েবল সেক্টরে কাজ করে বা রিনিউয়েবল কে নিয়ে কাজ করে, তাহলে সেই সব কোম্পানিগুলোকেও কিন্তু তারা কী করবে, ফাইন্যান্স প্রোভাইড করবে, ঠিক আছে? তাহলে MSME সেগমেন্টেরকেও কিন্তু মানে এই হচ্ছে রিনিউয়েবল সেক্টরে কিন্তু নিয়ে আসার এটা হচ্ছে একটা কিন্তু গভর্নমেন্টের প্ল্যান। ছোট বিজনেস ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ ছোটো বিজনেসের ক্ষেত্রেও কিন্তু MSME বিজনেসের ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট সেখানে লোন প্রোভাইড করবে এই IRED এর মাধ্যমে। দেখুন, দ্য CMD আউটলাইন দ্যাট MSME কারেন্টলি কনস্টিটিউট অ্যাবাউট 2% অফ IREDA টোটাল লোন অ্যাসেট FY22। তাহলে FY22-তে কিন্তু হচ্ছে 2% কিন্তু তারা কী করেছে, কন্ট্রিবিউট করেছে MSME সেগমেন্টে। তাহলে বুঝতে পারছেন যে কোম্পানি তার বিজনেসটাকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে। তো আমরা যে কোম্পানির যে বিজনেস দেখলাম, সেই বিজনেস কিন্তু কোম্পানিটা যে সেগমেন্টে বা যে বিজনেস করছে সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেন করবে বিজনেস, অ্যাটলিস্ট তো মিনিমাম ধরে নিন 30 বছর। কারণ এখন হচ্ছে 2023 শেষ হয়ে 24-এ আসছে, তো 24, 44, 54, মাঝখানে 34 বাদ দিয়েছি, তো 54 পর্যন্ত তো আরামসে আপনি এই কোম্পানিটা ভাবতে পারেন যে একটা ভালো কিন্তু ক্যাপিটাল গেন বানিয়ে দেবে। অর্থাৎ কোম্পানিটা যে 108-এ রয়েছে না, 108-এর কয়েক গুণ কোম্পানিটা কিন্তু রিটার্ন বানিয়ে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রাইডেতে 10% পড়েছে, মন্ডেতে 10% পড়তেও পারে, তো পড়লেও অতটা চিন্তা করার কিছু নেই। যদি পড়ে তাহলে বাই অন ডিপ স্ট্র্যাটেজি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি না, রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটার কাছে কতটা আছে, 1779, 1736, তারপরে দেখুন 2200টা কোথায় এসছে, 2983, 3650। তো কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটার রিজার্ভটা বাড়ছে। কোম্পানির কাছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু যথেষ্ট ক্যাশও রয়েছে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, অ্যাট প্রেজেন্ট কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু 29,000। তো যখন কোম্পানির লিস্ট হচ্ছিল তখন কিন্তু অ্যাপ্রক্সিমেট মনে হয় 16,000 সামথিং এরকম কিছু ছিল। তো কোম্পানি সেখান থেকে যেখানে লিস্ট হয়েছে 15,000 ছিল, 15,000 যেখানে ছিল সেখান থেকে কিন্তু কোম্পানি প্রায় 3 গুণের বেশি চলে গেছিলো। 3 গুণের বেশি চলে গেছিলো মানে এখনও আছে, 3 গুণের বেশি, কারণ কোম্পানিটা 32টা ফ্লোর প্রাইস দেখেছিল, 32। তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখনও 3 গুণের বেশি আছে। তো সেই জায়গায় দিয়ে মার্কেট তো ক্যাপ বাড়বেই। তো মার্কেট ক্যাপ কোম্পানি 29,000, কোম্পানি কিন্তু হচ্ছে কি মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে কিন্তু চলছে। আমরা যদি পি রেশিও দেখি, দেখুন পি রেশিও দেখলে দেখা যাবে কোম্পানির পি রেশিও 33.7, পি রেশিও একদম ঠিকঠাক আছে। কোম্পানির যদি ROE দেখি, তার রিটার্ন অন ইকুইটি, তাহলে 15.4 ঠিকঠাকই আছে। আমরা যদি কোম্পানির ROC দেখি তাহলে সেটাও কিন্তু ঠিক আছে, একটু কম আছে, কিন্তু নতুন কোম্পানি প্রফিটেবিলিটি, নতুন বিজনেস করছে আর রিনিউয়াল সেক্টরের বিজনেস জাস্ট শুরু হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও কিন্তু আস্তে আস্তে ঠিকঠাকই হয়ে যাবে। যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে যদি আমরা দেখি তাহলে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু কোম্পানিটা কত নম্বরে রয়েছে, কোম্পানিটা আছে 4 নম্বরে, ঠিক আছে? তার আগে কে আছে, PFC আছে, REC আছে, আর ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি রয়েছে, ঠিক আছে? তো এই তিনটে কোম্পানি কিন্তু লাখের ওপরে হচ্ছে মার্কেট ক্যাপ, তারপরে রয়েছে 29,000 এই কোম্পানিটা। তো এখানে একটা জিনিস মাথায় রাখার বিষয় কি, দেখুন IRFC তো কোম্পানি কী করে, রেলওয়েতে হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করে, আর পাওয়ার ফাইন্যান্স যে কোম্পানিটা এবং REC যে কোম্পানিটা, এই দুটো কোম্পানি কিন্তু রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে, কারণ এই দুটো কোম্পানিও ফাইন্যান্স প্রোভাইড করে। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি বলা যায় তাহলে কিন্তু এখানে একটা হার্ডেল আছে বলতে হবে। কেন কি, যে রিনিউয়াল সেক্টরে যে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে তার পাশাপাশি কিন্তু দুটো ভালো বড় কম্পিটিটর রয়েছে, পিএফসি এবং আরইসি। ঠিক আছে, দেখুন আমরা যদি কোম্পানিটার কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি, দেখুন কম্পাউন্ড সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানির 10 বছরে কোনো ডেটা নেই, 5 বছরে কোনো ডাটা নেই। কোম্পানি 3 বছরে 14% এবং কারেন্টে কিন্তু 22%। তো কোম্পানি কিন্তু এই লাস্ট 3 বছরেই 2020 পর থেকে কিন্তু এই রিনিউয়াল সেক্টরে এত বুম এসছে এবং রিনিউয়াল সেক্টর নিয়ে কিন্তু গভর্নমেন্ট এত কাজ শুরু করেছে বা প্রমোট করছে বা রিনিউয়াল সেক্টরকে বাড়াবা দিচ্ছে। তো তার জন্য কিন্তু কোম্পানিটার লাস্ট 3 বছরে যদি কম্পাউন্ড সেলস গ্রোথ দেখেন তাহলে দেখলে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আমরা যদি কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখি তাহলে কোম্পানির প্রফিট দেখুন 3 বছরে 59% হয়েছে, আর কারেন্ট ইয়ারে কিন্তু 36% হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেখানে প্রফিট গ্রোথ এতটা হচ্ছে এবং সেলস গ্রোথ এতটা হচ্ছে, কোম্পানি কিন্তু সিএজিআর রিটার্ন ভালোই দেবে। কারণ কি, কারণ কোম্পানি কিন্তু ভালো কাজ করছে এবং লং টার্ম ধরে কিন্তু কোম্পানিটা ভালো একটা রিটার্ন কিন্তু দিতে পারে। তাহলে আমরা যে আইআরইডি এর যে প্যারামিটারগুলো দেখলাম, অর্থাৎ কোম্পানির যে বিজনেস, সেই বিজনেস কিন্তু লং টার্ম চলবে এবং চলবে না শুধু, কন্টিনিউয়াসলি কিন্তু বাড়বে। ঠিক আছে, কারণ আজকে হচ্ছে গোটা কয়েক সারা দেশের মধ্যে 150 কোটি লোকের মধ্যে গুটি কয়েক লোক হচ্ছে রিনিউয়াল সেক্টরের রুপটপের কথা ভাবছে, কিন্তু ভবিষ্যতে আস্তে আস্তে আরও বাড়বে সেটা। আর গভর্নমেন্ট কিন্তু আরও এইটাকে প্রমোট করার জন্য কিন্তু আরও অবশ্যই অনেক পলিসি আনবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজনেস অবশ্যই বাড়বে। তার পাশাপাশি কিন্তু কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানির যেসব প্যারামিটারগুলো দেখলাম, সেলস গ্রোথ বলুন, কোম্পানির প্রফিট গ্রোথ বলুন, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আরও বাড়বে। বিজনেস ভালো হলে স্বাভাবিকভাবেই বাড়বে। কোম্পানি নতুন নতুন আরও অনেক পলিসি আনছে, যেখানে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়। কোম্পানিটা আগের দিন অর্থাৎ ফ্রাইডেতে 10% পড়েছে, ঠিক আছে, কোম্পানি যদি এখান থেকে আরও 10% পড়ে তাহলে আরও কিন্তু আনন্দ হওয়ার বিষয়। কারণ কি, কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। যারা এখনও কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করছেন, যদি কমে পাওয়া যায় তাহলে অবশ্যই বাই করবেন, কারণ এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে মাল্টি বেগার রিটার্ন বানিয়ে দেবে। তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, প্লিজ যারা চ্যানেলে নতুন এসছেন তাদেরকে বলবো, দেখুন এইসব মানে কাজ করা না, অ্যানালাইসিস করা একটা বোরিং কাজ, তো করছি। তাতে আমার কী লাভ হচ্ছে, আমার হচ্ছে আমি আরও আপডেটেড থাকছি। তার সাথে সাথে আমি আমার মানে এই অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি, যাতে আপনাদেরও কাজে লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্লিজ বলবো, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যেই লাইকটা কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার পাশাপাশি বলবো, দেখুন যারা এখনও ডিমেট অ্যাকাউন্ট খোলেননি তারা কিন্তু অ্যাপস্টকে ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারে, যেখানে কিন্তু অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ নেই। কোম্পানিটার ব্রোকারেজ খুব সামান্য নেয় এবং কোম্পানিটা কিন্তু আপনি ফ্রিতে খুলতে পারবেন ডিমেট অ্যাকাউন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারা কিন্তু এখনও ডিমেট অ্যাকাউন্ট খোলেননি তারা কিন্তু ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।